সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের নতুন আয়োজন এই সময়ের সংলাপে। আজ আমরা আলোচনা করব নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় 50 জনের প্রাণহানির বিষয় নিয়ে। এই ঘটনার পেছনের কারণ এবং আগামী প্রভাব নিয়ে আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন কলামিস্ট ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক গৌতম দাস, যিনি নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনা প্রবাহের উপর শুরু থেকেই নজর রাখছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা শুরুতেই জানতে চাইব, নিউজিল্যান্ডের মসজিদে এই যে হামলার ঘটনা ঘটল তার কি উদ্দেশ্য ছিল বলে মনে করেন? হামলাকারীর পরিচয় বা কি? এমনিতেই যতটুকু জানা গেছে তা হলো যে তারা নিজেদেরকে আইডেন্টিফাই করছে, মূলত আমরা একটা শব্দ মনে রাখতে পারি, হোয়াইট সুপ্রিমিস্ট, অর্থাৎ তারা সাদাদের শ্রেষ্ঠত্ব। এটা রিলেটেড করতে হবে আমাদেরকে কলোনি আমলে তারা দুনিয়াকে শাসন করেছে, লুট করেছে, এইভাবেই দুনিয়া চলে এসেছে। সেই সময় এই সমস্ত কাণ্ডগুলো পশ্চিমের এই শাসকদের, পশ্চিমের মানুষদের দ্বারা শাসিত হয়েছে সারা দুনিয়া, এভাবে দুনিয়া চলছে। এই অর্থে এই পর্যায়টাকে তারা একটা সাদাদের শ্রেষ্ঠত্বের দুনিয়া, সাদাদের শ্রেষ্ঠত্বের সময় এভাবে তারাও চিহ্নিত করে। ইতিহাসও তাদেরকে এইভাবে দেখে থাকে সাধারণত। তো এদেরকে আমরা চিহ্নিত করতে পারি, তারা নিজেরাও চিহ্নিত করছে, যেহেতু সেই হিসাবে বলতে পারি এটা একটা হোয়াইট সুপ্রিমিস্ট রাজনৈতিক ধারা, ইউরোপের রাজনৈতিক ধারা। আর যেটা সাথে আরও প্রশ্ন করলেন যে আর কিভাবে তাদেরকে, মানে ঘটনাটা এখন কেন দেখলাম আমরা, সেরকম একটা প্রশ্ন করছেন আপনি। ঘটনাটা এখন কেন দেখলাম আমরা, প্রথম কথা মানুষের মনে একটা কমন ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়েছেও, তাই যে এটা সম্ভবত ওয়ার অ্যান্ড টেররের সাথে সম্পর্কিত। আমরা যেহেতু টেরর শুনতে অভ্যস্ত আছি গেল 10 বছর বা বেশি সময় ধরে, 9/11 ঘটনার পর থেকে, তো এই ওয়ার অ্যান্ড টেররের সাথে এটা বোধহয় সম্পর্কিত, মানুষের মনে এরকম ধারণা হবে। কিন্তু সত্যি কথা বললে আসল কথা হলো এটা সরাসরি কোনোভাবেই সম্পর্কিত না। তবে ওয়ার অ্যান্ড টেররের সাথে সম্পর্কিত না, যদিও হোয়াইট সুপ্রিমিস্ট রাজনৈতিক ধারাটা তারা যা বলতে চায় সেই বলার সাথে ডাইরেক্টলি মুসলমানদের বিরোধী তারা, ব্যাপারটা এরকম না। তারা মূলত বিরোধী হলো যে, এটাকে এভাবে দেখতে হবে যে এটা মূলত একটা ইকোনমিক সংকট, যে দুনিয়াতে আমেরিকানদের গ্লোবাল নেতৃত্ব ঢলে পড়তেছে, চাইনিজদের উত্থান হচ্ছে। ব্রডলি বললে এটা পশ্চিমের যে কর্তৃত্ব ছিল দুনিয়ার উপরে, এটা ঢলে পড়ছে। এশিয়া থেকে নতুন নেতৃত্ব জাগছে, সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটি এশিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এটা কি করে প্রভাব ফেলছে বা ফেলবে ইউরোপের উপরে, তার একটা প্রথম মহড়া এটা আমরা বলতে পারি। মানে তারা কি মনে করছেন যে তাদের বিশ্বের উপর যে কর্তৃত্ব করার ক্ষমতা এটা কমে আসছে এবং এটা নানা আঙ্গিকে এর প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এক ধরনের হতাশা বা হতাশা কাজ করছে? হতাশা তো বটে। কারণ আপনি যদি দেখেন যে আমরা গ্লোবাল অর্থনীতিকে 3টা ভাগে ভাগ করতে পারি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পর্যন্ত যেটা চলছে, যেটা আমরা বলতে পারি যে কলোনি যুগের শেষ পর্যায়ে, কারণ কলোনি আমেরিকার শর্ত অনুযায়ী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সমস্ত কলোনি থেকে তারা প্রত্যাহার করছে, কলোনি ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত ছিল একটা কলোনির যুগ। এই যে কলোনি শাসনের যে সময়টা ছিল, এই সময়টাকে তারা তাদের শ্রেষ্ঠ সময় মনে করে। ইউরোপের এমন কিছু লোক আছে, এই লোকগুলোই এখন নতুন করে এই আয়োজনটা তুলছে, এজন্য যে এর পরের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের যুগটাকে আমরা বলতে পারি যে আমেরিকার নেতৃত্বে একটা গ্লোবাল অর্থনীতির রমরমা যুগ। এই রমরমা 70 বছর কেটে যাওয়ার পরে এই শতক থেকে যেটা শুরু হয়েছে, চলতি 21 শতক থেকে, সেটা হলো একটা চীনের নেতৃত্বের উত্থান। এর নেতৃত্বে দুনিয়া নতুন করে ইকোনমিকভাবে সাজায় উঠতে চাচ্ছে। এটা আমরা থার্ড ফেজ বলতে পারি, গ্লোবাল ইকোনমির 3য় পর্ব বলতে পারি আমরা। এই 3য় পর্বে এসে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বা প্রভাব তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই প্রথম দুনিয়া পশ্চিমের নেতৃত্বে ত্যাগ করে পূর্বের নেতৃত্বে, এশিয়ার নেতৃত্বে চলে যাওয়া শুরু হয়েছে। এখন এশিয়ার নেতৃত্বে চলে যাওয়াতে এই প্রথম ইউরোপ বিশেষ করে তাদের নেতৃত্ব হারাচ্ছে। সাদা চামড়া বা পশ্চিমা লোক যারা, তারা তাদের নেতৃত্ব হারাচ্ছে। যেটা আমি আমার লেখায় বলছি, যে একটা ইঙ্গিত দিয়েছি যে আগামী দিনে আমরা যদি দেখি যে ইউরোপের লোকেরা চাকরি বা সুযোগ সুবিধার জন্য, আজকে আমরা যেমনভাবে ইউরোপে যাই, হোয়াইট সুপ্রিমেসির কথা আপনি বলছিলেন যে ইউরোপ কিছুটা ফিয়ারের মধ্যে আছে এবং ফিয়ারে কিছু লোকের মধ্যে প্রতিক্রিয়া থেকে হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যে ব্যক্তি করলেন, তিনি তো একটা
তার বক্তব্য হাজির করেছেন। সেই বক্তব্যটা কি ছিল? সেই বক্তব্যটা ছিল এই যে আমাদেরকে এই কলোনি শাসন ফেরত এনে দিতে হবে। এই কথাটা যা বলছেন তার অর্থ এই, আর তার ভাষাটা ছিল এই যে আমাদের হোয়াইট সুপ্রিমিস্ট দুনিয়া ফেরত আনতে হবে, এবং যারা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে এসেছে তারা মূলত ফোকাস করতে এই জায়গাটা, যেটাকে তারা একটা শব্দ ইউজ করছে, ইনভেডর। যারা অন্য দেশ থেকে এসছে তাদেরকে তারা দিতে হবে, মেরে ফেলতে হবে দুনিয়া থেকে, অনেকটা এরকম আর কি। তো মূলত এটা তাদের বক্তব্য। কিন্তু যেহেতু টেররের একটা রাজনীতি চলছে এখন, বেশিরভাগ মানুষ টেরর কথা শুনলে কান পেতে দেখতে চায়, শুনতে চায় যে কি হচ্ছে, সেখানে মনোযোগ আকর্ষিত হয়। সেই জন্য তারা মুসলমান মেরে তারা ওই প্রচারণটা, ইউরোপের যে একটা ফিয়ার আছে মুসলমানদের বিরুদ্ধে, টেররের বিরুদ্ধে, সেটা ইউজ করার জন্য তারা মুসলমানদেরকে মেরেছে মূলত। কিন্তু অ্যাজ সাচ মুসলমান হলেই তাদেরকে মারতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে এনি বিদেশি, ফলে তাদেরকে ইসলামিফোবিক না বলে আমরা বলতে পারি জেনোফোবিক। এটা সম্ভবত তাদের জন্য সঠিক পরিচয় হবে। জেনোফোবিক, যারা বিদেশি বলতে অপছন্দ করে, বিদেশি হলেই তার বিরুদ্ধে ঘৃণা তৈরি হয় যাদের বিরুদ্ধে। তাহলে তো এটা মাইগ্রেন্টদের উপর একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, তারা কি ইউরোপে বা উত্তর আমেরিকার দেশগুলোতে থাকতে পারবে? এরকম একটা সংখ্যা তো আসছে যদি এইভাবে হামলার ঘটনা ঘটতে থাকে। এটা নির্ভর করবে অনেক কিছুর উপরে। প্রথমত আমরা সাধারণভাবে বলতে পারি যে এটা একটা ইউরোপের ট্রেন্ড উঠে আসছে বিকজ অফ দ্য ইকোনমিক রিজন। গ্লোবাল শিফটিং হচ্ছে লিডারশিপের। এই লিডারশিপের থেকে ইউরোপ আশঙ্কিত হয়ে ইউরোপের সাধারণ মানুষ, বিশেষ করে ওয়ার্কিং ক্লাস টাইপের মানুষ, যেমন এই ব্রেন্টনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সেটা লোয়ার ইনকামে মিডল ক্লাস বলা হচ্ছে। তো এই ধরনের মানুষেরা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবতেছে, যে যারা মাইগ্রেন্ট হিসেবে তাদের দেশে আসছে এরা হলো প্রতিদ্বন্দ্বী, এরা এইসব সুযোগ সুবিধা খেয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা মিথ্যা বয়ান তাদের কানে ঢুকানো হয়েছে আসলে। তো সুতরাং বলতে পারি এটা একটা ইকোনমিক মাইগ্রেন্টের বিরুদ্ধে ইউরোপের রিয়াকশন, এই হিসেবে দেখতে পাই আমরা জিনিসটাকে। তো সেই হিসেবে তারা মাইগ্রেন্টদের বিরুদ্ধে যেতে পারে ডেফিনেটলি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ক্রাইস্টচার্চের ঘটনাটা, এই ঘটনার যে প্রতিক্রিয়া হবে এখন ইউরোপে, তাতে ইউরোপ কোন দিকে যাবে এটার উপর অনেক কিছু, না সব কিছু নির্ভর করছে। প্রতিক্রিয়াটা কি ধরনের হতে পারে? প্রতিক্রিয়া হতে পারে যেমন ধরেন যে তার পজিটিভ প্রতিক্রিয়া হয়, তাহলে তারা হোয়াইট সুপ্রিমিস্টদের হাত ধরবে না, তারা এই রাজনীতিটাকে প্রতিহত করবে। এই রাজনীতিকে প্রতিহত করে সবাইকে নিয়ে থাকা যায়। যেমন ইউরোপে একটা তর্ক আগে থাকতে আছে, তর্কটা হলো আপনি মাল্টিকালচারিজম ফলো করবেন না অ্যাসিমিলেশন ফলো করবেন। তর্কটা মূলত ইউরোপের, এটাকে আপনি বলতে পারেন যে ব্রিটেনের অনুসৃত নীতি আর ফ্রান্সের অনুসৃত নীতির মধ্যেকার ঝগড়া বলতে এই হিসাবে দেখাতে পারে। এটা জার্মানির উদ্যোগে একটা সম্মেলন হচ্ছে 2011 সালে, যে আমরা কোন কালচারাল নীতি নেব। এটা শুধু কালচারাল নীতি না, এটা আসলে ইকোনমিক যে বলছি আমি, যে পশ্চিমকে এখন পূর্বমুখী হয়ে উঠতে হচ্ছে, তার প্রতিক্রিয়া। পশ্চিমের হাত থেকে সব কিছু চলে যাচ্ছে, চাকরি থেকে শুরু করে কর্তৃত্ব, প্রভাব, সমস্ত কিছু এশিয়ামুখী হয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়া ইউরোপ এটাকে কেমন করে সহ্য করবে? মেনে নেবে, খাপ খাইয়ে নেবে, সেরকম একটা রাজনীতি করবে, নাকি তারা হোয়াইট সুপ্রিমিস্ট হবে? এই প্রশ্নটা এখন দেখা দিয়েছে। তো সার কথা বলতে গেলে তারা যদি মনে করে যে তার হোয়াইট সুপ্রিমিস্ট রাজনীতিকে প্রতিহত করতে পারবে, প্রতিহত করে একটা মাল্টিকালচারিজমের জায়গা থেকে তারা এই ধরনের রাজনীতি তারা সামনে হাজির করবে, তাহলে স্বভাবতই মাইগ্রেশনটা কোনো ধরনের সমস্যা করবে না। বাট আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখনকার যে গ্লোবাল ইকোনমিক ট্রেন্ডটা, তাতে মাইগ্রেশন তার অনুষঙ্গ। মাইগ্রেশন ছাড়া, অর্থাৎ শ্রমিকের স্থানান্তর ছাড়া কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি, গ্লোবাল ক্যাপিটালিজম চলতে পারবে না। কিন্তু ইউরোপে তো ফার রাইট পার্টিগুলোর উত্থান হচ্ছে, যেটা তো আগামী দিনে আরও বড় আকারে আসতে পারে। সেক্ষেত্রে এখনকার যারা নেতৃত্বে আছে, যে রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে যেভাবে নিউ নাজিজমের কথাও আমরা শুনছি, সেটার প্রভাব কি হবে যদি সেই রকম? এটার একদম চাক্ষুষ উদাহরণ বা এই মুহূর্তে জ্বলন্ত উদাহরণ হলো ফ্রান্সের 2017 সালে যে ইলেকশন হয়েছে, সেই সময় একটা বড় পার্টি ছিল, তাদের ফরাসি ল্যাঙ্গুয়েজ এটা হলো ফ্রান্স ন্যাশনালিস্ট, বা আমরা বলতে পারি ন্যাশনাল ফ্রন্ট, ইংলিশে বলতে পারি ন্যাশনাল ফ্রন্ট পার্টি। ন্যাশনাল ফ্রন্টের পার্টির নেত্রীর নাম হলো লিপেন। তো তার পার্টি যে বক্তব্য, আমাদের এই ক্রাইস্টচার্চের হামলাতেও ব্রেন্টন তারটা যে 70 পৃষ্ঠা ম্যানিফেস্টো বের করছে, সেই ম্যানিফেস্টোর ভিতরেও সে দুঃখ প্রকাশ করছে এই লিপেনের হেরে যাওয়াটা।
এবং অনেকটা বলতে চাচ্ছে যে লিপেন হলো তারা যা করতে চায় তারই প্রতিরূপ একটা। লিপেন আগে করেছে এটা, তো ফ্রান্সের হেরে যাওয়াটা একটা অস্বস্তি বোধ করছে আর কি, সে খারাপ বোধ করছে। এনিওয়ে, সেই লিপেনের উত্থানটা এবং তাদের বক্তব্য এইটা ডেফিনেটলি খারাপ ইঙ্গিত দেয় যে ইউরোপে এই ধরনের একটা রাজনৈতিক টেন্ডেন্সি আছে। বাট ডেফিনেটলি ইউরোপ এখনো পর্যন্ত তাকে হারিয়েছে, বা ফ্রান্সে সে হেরে গেছে। কারণ ফ্রান্সে মনে রাখতে হবে সে অ্যাসিমিলেশনের পক্ষের লোক, সে মাল্টিকালচারের পক্ষের লোক না। কিন্তু মনে রাখতে হবে যে ফ্রান্সে কিন্তু নামাজ বোরখা পরা নিষেধ। সো বোরখা পরা নিষেধ আইন করতে পারে যারা, এটা অ্যাসিমিলেশনের কথা তুলে তারা করেছে। সো তারা এইটাই আসলে হোয়াইট সুপ্রিমিস্টদের রাজনীতি। তো হোয়াইট সুপ্রিমিস্ট ধারা এখন পর্যন্ত ফ্রান্সে জায়গা নিতে পারে নাই। যদি এর ব্যাকগ্রাউন্ড মানে যদি বলা যায় যে কেন এত জায়গা থাকতে প্যারিসে এরকম হলো কেন, আমার ধারণা একটা বড় কারণ হলো যে এই যে মাইগ্রেন্ট যারা বলতে যাদেরকে বোঝাচ্ছে, বিদেশি যারা প্যারিসে আছে, তারা মূলত বড় অংশটা হলো আলজেরিয়ান। আরও স্পেসিফিক বললে তাদের বড় অংশটাই মূলত মুসলমান। কেন? ফ্রান্সের দুর্ভাগ্য বলতে পারি আমরা যে মূলত মাইগ্রেন্ট হয় কারা এরকম দেশগুলোতে। যে কোনো কলোনি দেশে মাইগ্রেন্ট মানে যেসব দেশে তারা কলোনি করেছিল সেখানকার লোক আসছিল। তো প্যারিসের দুর্ভাগ্য হলো যে তার আফ্রিকান বড় মাইগ্রেন্ট অংশটা হলো ওয়েস্ট আফ্রিকা, এবং ওয়েস্ট আফ্রিকা এরা সবাই মুসলমান। আমাদের এখানে যেমন আমাদের দিক থেকে ব্রিটিশদের ইন্ডিয়া থেকে যেসব লোকগুলো ব্রিটেনে যাবে বা গিয়েছে তারা সবাই মুসলমান, একটা অংশ কেবলমাত্র মুসলমান। তো প্যারিসের দুর্ভাগ্য হলো যে তাদের বড় অংশটাই আলজেরিয়ান এবং তারা মুসলমান। সো এই মুসলমানরা তাদের কাছে থ্রেট মনে হয়েছে। এটা ফ্রান্সের বিষয়, ফ্রান্সের এটা আমরা বুঝলাম যে তার কলোনিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে কারণে। কিন্তু নিউজিল্যান্ডের ঘটনাটা যেখানে একজন অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ডের সিটিজেন না, কিন্তু এই বিষয়টাকে আপনি কি বলেন? এটা ইদানিং যেটা বলছিলাম যে গ্লোবাল ট্রেন্ডটা হলো, ইউরোপের ট্রেন্ডটা হলো, যেটা আমি বলছিলাম যে চীনের উত্থানের কারণে ইউরোপ পশ্চিমের প্রভাব হেরে যাওয়ার কারণে তাদের মধ্যে যে রিয়াকশন হচ্ছে, তার রিয়াকশনের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে এই হোয়াইট সুপ্রিমিস্ট রাজনীতি। সো ইটস এ গ্লোবাল, এই অর্থে বলতে পারি আমরা। সেই অর্থে যেমন মনে করেন যে এই ব্রেন্টন বলছে যে তার আইডিয়াল হলো নরওয়েতে যে ৭৭টা লোক হত্যা করার যে কাহিনী ঘটছিল ২০১১ সালে, সেই ব্রেভিক, এই ব্রেভিক তার নায়ক, সেই ব্রেভিক তার কাছে হিরো। সো এখান থেকে আমরা একটা লাইন টানতে পারি যে এটা হোয়াইট সুপ্রিমিস্ট ধারারই একটা অংশ, সেই জন্য সে লাইন টানছে ওখান থেকে। তো হোয়াইট সুপ্রিমিস্ট ধারা অস্ট্রেলিয়াতেও থাকতে পারে, নিউজিল্যান্ডও হাজির হতে পারে। যেমন এই ব্রেন্টন অস্ট্রেলিয়ান বাসিন্দা, কিন্তু হামলাটা করতে গেছে ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডে, এই জন্য যে জায়গাটা শান্তশিষ্ট সম্ভবত সেই কারণে সে বেছে নিয়েছে। সো এটা একটা সাধারণভাবে আমরা একটা গ্লোবাল ফেনোমেনা বলতে পারি। এটা গ্লোবাল ফেনোমেনা ঠিক, কিন্তু আমরা দেখছি যে কিছু সিম্বল, যেমন সে যে বন্দুকটা ইউজ করছে সেখানে আপনার ওই অটোম্যানদের সঙ্গে ক্রুসেডারদের যুদ্ধের যে নায়ক, ওই অর্থে তাদের অর্থে নায়ক ছিল বা হেরে গেছে যাদের হাতে, তাদের বিভিন্ন রকম সেনাপতির নামটা। তো এখানে আপনি এটা যতটা রিলিজিয়াস পার্সপেক্টিভ বা ধর্মীয় পরিচয়টাকে খুব সামনে আনতে চাচ্ছেন এটা, কিন্তু এই জিনিসগুলো কি এরকম যে ইউরোপের একটা অংশের মধ্যে সেই ক্রুসেডের চিন্তাটা এখনো একটা অংশের মধ্যে লালন করে বা আছে? যে কোনো রাজনীতি খাড়া করতে গেলে তার একটা সাফাই লাগে, একটা বয়ান লাগে, তার সপক্ষে একটা বয়ান দিতে হয়। এই হোয়াইট সুপ্রিমিস্টদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা কখনোই বয়ানটা শক্ত করে জাস্টিফাইডলি সাফাইটাকে একদম ন্যায্যভাবে হাজির করতে পারে না। এটা তাদের উইকনেস, সেটা সব জায়গায় আছে। যেমন আপনি যদি সমাজ গড়তে চান কোনো ইনসাফের ধারণা ছাড়া, কোনো ন্যায় অন্যায়ের মূল্যবোধ ছাড়া আপনি কোনো সমাজ কখনো করতে পারবেন না। সো ইউ মাস্ট হ্যাভ এ ইনসাফ ধারণা এবং এটা প্রতিষ্ঠিত থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্য ব্যাপার হলো এই হোয়াইট সুপ্রিমিস্টরা শুরু থেকেই এই ইনসাফের ধারণাটা বাদ দিয়ে, যেমন কলোনি ধারণাই তো হলো অন্যের সম্পত্তি দখল করবো, অন্যের দেশ দখল করে নেব। সো শুরুটা হচ্ছে একটা বেইনসাফি কাণ্ড দিয়ে। তো এরা ফিরে চাচ্ছে কলোনিয়ালিস্ট যে যুগটা ছিল তাদের, সেই যুগে ফেরত যেতে যাচ্ছে। ফলে শুরু থেকেই তো তারা একটা বেইনসাফি ধারণা তৈরি করছে, কিন্তু এটার ভিতর দিয়ে তারা একটা বয়ান খাড়া করতে যাচ্ছে। বয়ান তৈরি করতে গিয়ে যেহেতু তারা পারছে না, যেহেতু বেইনসাফি দিয়ে শুরু হয়েছে, এই জন্য মিথ্যা গল্প কিছু তাদের সাজানো হচ্ছে। সে তারই একটা গল্প হলো এটা যে ওরা আমাদেরকে, যেমন অটোমানরা একসময় ইয়েতে গেছে, ইস্ট ইউরোপে গেছে, অনেক দেশে তাদের যুদ্ধ হয়েছে, তো তারই একটা অংশ হলো যে ক্রুসেড,
তো সেগুলোকে তারা পুনরায় বর্ণনা করছে জাস্টিফাই করার উপায় হিসাবে, যে তাদের এই আদর্শটার পক্ষে একটা জাস্টিফিকেশন হলো এই যে মুসলমানরা গেছিল, ফলে সেখানে ফলে এটা শুধু মুসলমানরা, খেয়াল করবেন হিটলারের সঙ্গে মুসলমানদের কিন্তু ডাইরেক্ট সম্পর্ক নাই। হিটলার ইহুদিদেরকে করছিল এদের বিদেশি, এই জায়গা থেকে দেখতে হবে মূলত এটা। তো এর ভিতরে সে এটাও আনছে, ক্রুসেডটাকেও নিয়ে আসছে সাথে এর ইয়ে হিসাবে, বয়ান হিসাবে।